আমি কি আমার রুমে যেতে পারি? অবশ্যই। ফোনে চার্জ নেই, আমার গেম খেলা হবে না। আমার রুমে যাও, টেবিলের উপর চার্জার দেখতে পাবে। তোমার আইফোনের চার্জার দিয়ে ফোন চার্জে দেব? আরে যাও যাও, সমস্যা নেই। চেয়ার ছেড়ে উঠে ওনার রুমে আসতেই দেখি দুইটা চার্জার, অন্য ফোনের চার্জার। ওটা নিয়ে ইরাপুর রুম থেকে বেরিয়ে পাশের রুমে এসে ফোন চার্জে দিয়ে বাইরে এলাম। দেখি এখনও খাওয়া শেষ হয়নি, খাচ্ছে আর ফোন টিপছে। খেতে এত সময় লাগে, মনে হচ্ছে একটা একটা করে খাচ্ছে। আপু, খেতে তোমার এত সময় লাগে? হুম, এত তাড়াতাড়ি খেয়ে কি হবে? তুমি গিয়ে শুয়ে যেতে পারো। হুম। রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে গেলাম। শুয়ে থাকতে থাকতে কবে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আব্বুকে মেসেজ দিয়ে বলেছিলাম আগামীকাল কথা বলবো রাতে। আজকে 4 জন। না জানি ওই ডাইনি আমার ভাগ্নের সাথে কি করবে। মনে হচ্ছে মেয়েটার মতলব ভালো না। মনে হচ্ছে চরিত্রের একটা সমস্যা আছে। যেই দেখছে কচি ছেলে, জিভ দিয়ে লাল পড়ে গেছে। দুলাভাই বলল নাকি একা থাকে আর ইয়াং, কেয়ামত কাছে আসে, তাই এমন হয়ে গেছে। বিয়ের পর মেয়েটা তার বরকে কি দেবে? একটা মেয়ে সম্পর্কে এমন ধারণা করা ঠিক না। সিমির থেকে শুনলাম কি হয়েছে। তা কেমন ধারণা করবে? না হলে আমার ভাগ্নেকে কি জন্য জিম্মি রাখবে? আমার ভাগ্নের জন্য মায়া হচ্ছে, না জানি কি হবে তার। পরিবার থাকতো তাহলে কোনো টেনশন থাকতো না, কিন্তু এ কেমন চরিত্র ভাই? ঠিক ঠিক, আমি তোমার সাথে একমত। দুজন ছেলে মেয়ে একই বাসায় কি করতে পারে? একবার চিন্তা করে দেখো, সত্যি ওই মেয়ের মতলব ভালো না। যে দেখছে বাচ্চা ছেলে, তার জিভে পানি চলে আসছে। ভাগ্নে রে, বেঁচে থাকিস বাপ। তোর কিছু হয়ে গেলে আমি দেবদাস হয়ে যাব, তোর শোকে পাথর হয়ে যাব। মরা কান্না জুড়েছে, আর তোমরা দুজনে একটা মেয়েকে নিয়ে এমন ভাবে। ছি ছি। আচ্ছা তুমি বলো আর কি কারণে রাখবে বেডি? তোর যৌবন ভাতের মারের মতো উতলে উঠছে, তো বিয়ে কর। বিয়ের আগে এইসব কি? কেন? তোমার আফসোস হচ্ছে নাকি যে তোমার ভাগ্নের জায়গায় যদি তুমি হতে? এই ছি ছি, আমি ওটা ভাবছি না। আমি তো আমার ভাগ্নের কথা ভাবছি। প্রচুর টেনশনে আছি। ইরাপুর রাগ হলেও কিছু বলতে পারছে না, দাঁতে দাঁত চেপে সহ্য করছে। মামা না জেনে ইরাপুকে এইসব বলছে, আর সিমি আপু জেনে বুঝে মজা নেওয়ার জন্য বলছে। এইসবের ভিতর দিয়েই তারা খেলা শেষ করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই ফোন হাতে নিয়েছি। দেখি সকাল 8টা বাজে। রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে এলাম, হালকা হয়ে রুমে চলে আসি। এখানে কিভাবে যে সময় পার করব। বাহ, ঘুম থেকে উঠে গেছো? একটু আগে দেখে গেলাম মরার মতো ঘুমোচ্ছ। গুড মর্নিং। জি, উঠে গেছি। যাও, তুমি বাসায় চলে যাও। গতকাল রাতে তোমার মামা যা যা বলেছে কোনো রকমে হজম করেছি। সামনে থাকলে তোর মাথা ফাটিয়ে দিতাম, শালা খচ্চর। এমনভাবে রেখেছো বাসায় আর কেউ নেই, এটা জানলে তো ওইসব ভাববেই। থ্যাঙ্কস। আমি তাহলে বাসায় গেলাম। যাচ্ছ যাও, আর আমার পরিচয় দেবে না। তোমার আব্বু তো জানে না আমার পূর্ব পরিচিত। আর ওই বিষয় নিয়ে তাড়াতাড়ি একটা সমাধান হবে। আপনার আদেশ চিরধারিত রানী সাহেবা। ফাজিল। যাও যাও, তোমাকে আর এক মুহূর্তও রাখবো না। গতকাল আমার কেমন রাগ হয়েছিল কি বলবো। আমিও থাকবো না, এখানে বড্ড আনইজি ফিল হচ্ছিল। তারপর ফোন নিয়ে দ্রুত হেঁটে বেরিয়ে আসি। গেট দিয়ে বের হবার সময় গার্ডদের বাঁকা চোখে তাকানো দেখে বুঝতে পারছি যে কী ভাবছে তারা। সবাই এমন কিছু ভাববে, এটাই স্বাভাবিক। তারপর বাসায় চলে আসি, এসে ওদের কোনো রকম বোঝাই, কিন্তু ওই শালির ছাগল আমার মামাকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে কিছু হয়নি। এক খচ্চরের বাচ্চার চিন্তা ভাবনাই আলাদা। তারপর ভার্সিটিতে আসি, এসে শান্তকে বলতে হলো ওই মাতারিকেও বোঝাতে অক্ষম, তাই আর কাউকে বোঝাচ্ছি না। যে যা ভাবছে ভাবতে থাকুক। চোখের সামনে বিরিয়ানি দেখলেও রেখে দিলি বান্ধবী? না না, এটা মোটেও উচিত হয়নি। সিমি আপুকে ধরে ইরাপু মারতে শুরু করেছে। গতকাল রাতের আর তার বয়ফ্রেন্ডের উপরের রাগ একসাথে উঠাচ্ছে। এই জন্য বলে উচিত কথা আর মানেই বেজার। সত্যি কিছু করিসনি তো? না, টাচ করেও দেখিনি। কিভাবে যে তোকে বোঝাই, যা ভাবার ভাবতে থাক। আমি তো মজা নিচ্ছি। আড্ডা শেষে ক্লাসে, ক্লাস শেষে বাসায়। দুপুরে রহিম সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, কয়েকটা মারতেই সব কিছু বলে দিয়েছে। ওকে, এই পোস্ট তো ফাঁকা হয়ে গেল। এখন তো নতুন ম্যানেজার খুঁজতে হবে। আরে শোনো, অফিসের ম্যানেজার এবং এমডিও জড়িত ছিল।
আর মিলের কিছু শ্রমিক। এমনভাবে চলতে থাকলে তো আমাকে ধ্বংস করে ছেড়ে দিত। আমি কেস করেছি, ওরা যা যা নিয়েছে ফেরত দিতে বলেছি। যদি তারা এমন না করে তাহলে তাদের সম্পত্তি বাড়ি গাড়ি কোম্পানির নামে চলে আসবে। এটা ভালো করেছো। এইসব মানুষদের এর থেকে বড় শাস্তি দেওয়া উচিত। তাহলে তো বেশ লোকজন লাগবে। আব্বু, তোমরা আসো এখানে, নতুন ফ্যাক্টরি ওপেনিং পার্টিটা করে নিই। এই দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে মামনি। জানো তো আমি কতটা বিজি। তুমি ওখানে সব কিছু ম্যানেজ করে চলে আসো। আর আরেকটা কথা, তুমি ওই লোককে এমডি চেয়ারে বসিয়ে দাও। ওই লোক সৎ আছে, এমন মানুষ পাওয়া বড় মুশকিল। আমি গিয়ে ওনার সাথে পার্সোনালি কথা বলবো, পার্টির দিন ইনভাইট করব এবং বলবো। আর 2 দিন পরেই তো। তুমি টিসি নিয়ে চলে আসো। আব্বু, এত তাড়াহুড়ো করো কেন? তুমি সব বিষয়ে জলদি করো। আমি এখানে অনার্স কমপ্লিট করব। ওপেনিং পার্টি শেষ করে 1-1.5 মাসের জন্য বাসায় যাব। আব্বু চুপচাপ বসে আছে। ওনার চুপচাপ দেখে বললাম, এমনভাবে মন খারাপ করে থেকো না। আমাকে বলেছে তোমাকে তোমার পজিশন ফিরিয়ে দেবে, আর আমি জানি তুমি নির্দোষ। দেখাগুলো আবার কোনো ফাঁসিয়ে দিল। টেনশন করো না, তেমন কিছুই হবে না। ওখান থেকে উঠে রুমে, ফোন নাম্বার নেই যে ফোন দিয়ে জিজ্ঞেস করব, আর ফোন দিয়ে যে কথা বলবো সেটা যেন সাহসে কুলায় না। দেখি, অপেক্ষা করি। যদি পুলিশ এসে আবার ধরে নিয়ে যায় তখন কিছু বলবো। 2 দিন গেল, ভার্সিটি থেকে এসে শুনলাম ওপেনিং পার্টির ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। আব্বু সন্ধ্যায় যাবে, শুনে খুশি হলাম। যাক বাবা, টেনশন ফ্রি হলাম। বিকেলে আমিও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলাম। সন্ধ্যায় আপনার সততা এবং সরি গিফট হিসেবে আব্বু আপনাকে এমডি পদ দিতে বলেছেন। সঠিকভাবে তদন্ত না করে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছিলাম। তার জন্য দয়া করে মনে কষ্ট নেবেন না। না না ম্যাম, সমস্যা নেই। তখন সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে ছিল, সব কিছু ঠিক হয়ে গেছে, এটাই অনেক। আর আমি কি এমডির জন্য কোয়ালিফাইড। তার জন্যই তো এই পজিশন দিলাম। আশা করি আমাদের কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। জি ম্যাম, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আগামীকাল থেকে আপনি অফিসে বসবেন এবং আপনার প্রথম কাজ হবে ভালো একজন ম্যানেজার নিয়োগ দেওয়া, আর যেই পজিশনগুলো ফাঁকা হলো সেগুলো পূরণ করা। ওকে ম্যাম। রাত 9টার দিকে বাসায় এলাম। এসে বিছানায় চুপচাপ বসে আছি। একটু বাড়ি খাবার জন্য এলাম। আব্বুকে দেখলাম হাত ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। বুঝলাম খুশির খবর আছে। আজকে কি হলো সব বলল। আমরাও খুশি। আজকে 20 দিন হলো ইরাপুর খবর নেই, না গেম খেলেছে না ভার্সিটিতে এসেছে। শুনলাম যে রাজশাহীতে ফিরে গেছে। ভালো, বেডি আমাদের মাঝে এমনভাবে ছিল টেরও পাইনি যে ওর বাবা এত বড় লোক। আম্মা জান কি হয়েছে, এমন উদাসীন কেন? আপনার আম্মু বলল কয়েকদিন থেকে নাকি কেমন চিন্তায় মগ্ন রয়েছেন। কোনো প্রবলেম হয়েছে? এমন মনে হচ্ছে ওখানে কিছু একটা দামি জিনিস রেখে এসেছি। কী রেখে এসেছি বুঝতে পারছি না, সেটা নিয়েই এত চিন্তা। ও তাই, নিশ্চয়ই ওই ছেলে হবে। বলতে পারছি না, আমি এখন আর শিওর না। তাহলে তুমি চিন্তা করতে থাকো, আবার এইসবের ভিতরে নিজেকে অসুস্থ করে দিও না। সুস্থ থাকা অনেক জরুরি। শরীর ফিট তো সবই ফিট। ওখান থেকে আর কোনো খবর এসেছে? কেমন চলছে ওই অফিস? ভালোভাবেই চলছে তো বলছে। এই মাসের মধ্যে ওখানে যাব, কেমন অবস্থা গিয়ে দেখে আসবো। রাতে গেম খেলছি। আজকে ফ্রি ফায়ার খেলা হচ্ছে। সিমিয়াপু মিউট হয়ে আছে, মরে গেছে, কিন্তু রিভাইভ দিচ্ছে না। যতক্ষণ না মিউট খুলছে ততক্ষণ রিভাইভ দেব না। কিরে বান্ধবী, কি অবস্থা? বাসায় গিয়ে তো দেখে ভুলে গেছিস। না, তেমন কিছু না। শোন, মনে হচ্ছে কোনো দামি কিছু ওখানে রেখে এসেছি। কি রেখে এসেছি বলতো? আমি কিভাবে বলবো? তুই তোর বাসায় কি রেখে গেছিস তো? আর এখানে তুই কখন কি দামি জিনিস রেখেছিস? এখন গালি দিতে ইচ্ছা করছে, কিন্তু আমি ভদ্র মানুষ, তাই বেঁচে গেলি। নিশ্চিত রিয়াদের কথাই মনে পড়ছে। মনে পড়বে। এত সহজে কি ভুলে যাওয়া যায়? বিশ্বাস কর বান্ধবী, আজকে এখন তুই ওর কথা বললি তাই মনে পড়লো, না হলে এতদিনে ওর কথা মনেই পড়েনি। ওই শালা কুত্তার বাচ্চার যে কি করতে মন চাইছে। তাহলে কে আছে যাকে তোর মনে পড়বে? তুই তো একমাত্র রিয়াদ বলতেই পাগল। তোর ক্রাশ, তোর ভালোবাসা, তোর নিঃশ্বাস, আর কত কি। তা ছিলাম, কিন্তু এখন নেই। সুযোগ পেলে ওই শালির ছাওয়ালকে ইচ্ছে মতো থাপ্পড় দিব, মেরে মেরে গাল দুটো লাল করে রেখে দিব, আর সবসময় দৌড়ের উপর রাখবো। ও,
তাই আমার চিন্তায় আসছে না তুই কি কি করে রেখেছিস আর পছন্দের তোর ক্রাশ একটাই রিয়াদ। ও হ্যাঁ, তোর না একটা ছোট ভাই এখানে আছে? ছোট্ট ভাই? ছোট ভাই। কিন্তু সে কি আমার কাছে এতই মূল্যবান যে তার কথা মনে পড়বে? তোর বলতে পারছি না। বললে বল, না হলে আমি কিছু জানি না। তোর জন্য কুত্তা 3টা রিভাইভ দিচ্ছে না। ভাই, আমিও ঘুমাই, ভালো লাগছে না। ফোন কেটে মিউট খুলেই শুরু করেছে মামাকে গালি দিতে। সাথে আমি আর শান্ত কিছু ভাগ পেলাম। পরের দিন ভার্সিটির আম গাছের নিচে বসে আছি, ওই দুইটার নাটক দেখছি। ইচ্ছে করছে গিয়ে দুজনকে ধরে পেদাই। ওদের কি করা যায় বলতো? শালা তুই জেলাস ফিল করতে করতেই মরবি, চোখ বন্ধ রাখতে পারিস না? আমার কপালে প্রেম নেই, কি যে কষ্ট হচ্ছে। ডান পাশের স্টেজের ওপর হাত রেখে ডলছিস কেন? ওইদিকে তোর মন আছে, পাছায় লাথি খাবি হারামজাদা। ও তুই বুঝবি না বন্ধু, মানুষের এইসব নাটক দেখতেই ভালো লাগে। সবার যেন ব্রেকআপ হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে হাত তুলে দোয়া করি যেন সবার ব্রেকআপ হয়ে যায়। আমিও প্রেম করব না, কাউকে করতেও দেব না। নে সবাই হাত তুলে দোয়া করি। না থাক, আমার মামু তখন আবার কান্নাকাটি করবে। বেচারা আমার মামু। কিরে ভাই, ওই গেও ভুট্টাকে ভার্সিটিতে দেখি না? কি ব্যাপার, তুই তার খোঁজ খবর নিচ্ছিস? তুই কি ওই গেও ভূতটাকে ভালোবেসে ফেললি নাকি? আর ইউ কিডিং মি? না তেমন না। এমনই তো মনে হচ্ছে। সো ফানি। হ্যাঁ গাইস, কি নিয়ে এত হাসাহাসি করছো? আর বলো না, থার্ড ইয়ারের একটা গেও ভূত ছিল না যে সবসময় আমাকে বিরক্ত করত? তাকে নাকি আমাদের সাকিব বাবু ভালোবেসে ফেলেছে। হোয়াট? কিভাবে এমন কিছু তোমার রুচিতে ধরলো সাকিব? আরে আমি একবারের জন্যও কি সেটা বলেছি নাকি? রিয়াদ সবসময় তুই 2 লাইন বেশি বুঝি। ও পিছনে ঘুরতো, অপদস্থ হতো, সবাই মজা নিতাম, কিন্তু এখন হার মজা নিতে পারি না, তাই বললাম। লিডারই তোমরা সবাই পরেও বটে। তা তো দেখতেই পাচ্ছি, তাই না? এমনভাবে একে অপরকে নিয়ে মজা নিতে থাকে। ঘোরাঘুরি, ক্লাস, ভার্সিটি, আড্ডা, এসবের মধ্য দিয়েই আরও 1 সপ্তাহ চলে গেল। সবাই বসে আছি। ভার্সিটির গেট দিয়ে একটা রেড কালারের গাড়ি প্রবেশ করলো। আমাদের ভার্সিটিতে কোনো স্টুডেন্ট গাড়ি নিয়ে আসবে ইম্পসিবল। দামি বাইক নিয়ে ঢুকতে পারে, কিন্তু গাড়ি না। হয় কোনো শিক্ষক হবেন অথবা কোনো অতিথি এসেছে। আমাদের ভার্সিটিতে আবার কেন অতিথি এলো বলতো? শুনিনি নাই তো যে কেউ আসবে। সেটাই তো, হয়তো কোনো পরিদর্শক হবে, তাতে আমাদের কি? কে আসলো বলো তো? গাড়ি দেখে বেশ দামি মনে হচ্ছে। আমাদের শিক্ষকদের কেউ হবে না, কোনো অতিথি হবে। কোনো স্টুডেন্ট যে হবে না এটা শিওর, মনে হচ্ছে কোনো অতিথি হবে। গাড়িটা ঠিক রিয়াদ ভাইরা যেখানে বসে আছে ওখানে গিয়ে থামলো। কে বলতো এখানে এমনভাবে গাড়ি দাঁড় করালো? আমিও তো বুঝতে পারছি না। অতিথি হলে তো অফিসের দিকে যেত, কিন্তু আমাদের এখানে কেন? সবার কৌতূহল বেড়ে চলেছে। হিরাপু গাড়ির উইন্ডোর গ্লাস খুলে মাথা বের করে সানগ্লাস মাথার উপরে তুলে বলল, হাই সিনিয়র, কেমন আছেন সবাই? আপনাদের অনেক মিস করছি, তাই ভার্সিটিতে এসেই আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি। ওদের সবাই একসাথে ভূত দেখার মতো তাকিয়ে আছে। ওদের এমন অবস্থা যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজেদের সামলে নিয়ে বলল, নিশ্চিত কোনো কোটিপতির কাল্লা ছেলেকে অথবা কোনো সরকারি ট্রাকওয়ালাকে বিয়ে করেছে, না হলে তোমার মতো গেও ভূতের কাছে এত দামি গাড়ি। আরে না, হয়তো বা ভাড়াই নিয়ে এসেছে। তাই না? ওয়েট, মজা দেখাচ্ছি। ইরাপু গাড়ি নিয়ে ওদের ভয় দেখাতে শুরু করলো। এমন মনে হচ্ছে ওদের উপর চাপিয়ে দেবে। ওদের সামনে এমনভাবে গাড়ি থামিয়েছে যে আর একটু হলেই ওদের উপর উঠে যেত। সব কয়টা বেশ ভয় পেয়ে গেছে। ইরা, এইসব তোমার কেমন ব্যবহার? তুমি এমন করছো কেন? না মানে একটু মজা করলাম, ইচ্ছে তো করছে গাড়ির চাপা দিয়ে পেট ফাটিয়ে নাড়ি ভুড়ি বের করে দিই। তুমি আমাদের সামনে থেকে গাড়ি সরাও, না হলে তোমার জন্য ভালো হবে না। ইরা পিছনে গাড়ি করতেই ওরা সবাই স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু পরক্ষণে আবার ভয় পেয়ে গেল, কারণ দ্রুত গতিতে গাড়ি ওদের দিকেই আসছে। ওরা উঠে দৌড় দিয়েছে। ইরা তো বাদবাকি সবাইকে ছেড়ে রিয়াদের পিছনে পড়েছে। রিয়াদ সামনে দৌড়াচ্ছে আর ইরা আপু পিছনে পিছনে গাড়ি নিয়ে যাচ্ছে।
ভার্সিটির সকলেই এমন দৃশ্য দেখছে আর হাসাহাসি করছে। বেঁচে থাকতে চাইলে আর সুস্থ থাকতে চাইলে দৌড়া কুত্তা, তোর তো আজকে হচ্ছে। রিয়াদ ক্লাসের দিকে চলে যায়, কিন্তু ইরাপু ওনার গাড়ি একটা গাছের নিচে দাঁড় করিয়ে নেমে যায়। ইরাপু গাড়ি থেকে নামার পর সব ছেলে হা করে তার দিকেই তাকিয়ে আছে। দেখ, তোমরা যাকে গৃহভূত বলো, দেখো তাকে কত হট আর স্টাইলিশ। দেখ, ব্র্যান্ডের পোশাক পরে আছে। সব ছেলে কেমনভাবে তাকিয়ে আছে। ভাড়াই নিয়ে এসেছে, ওর কাছে এত টাকা পয়সা কথা থেকে আসবে? রিয়াদকে পটানোর কৌশল মাত্র। যদি তাই হতো তবে এসে রিয়াদকে প্রপোজ করত। তার পুরনো অভ্যাস অনুযায়ী কিন্তু করেনি। হ্যালো, তা না করে কুত্তার মতো দৌড়ানি দিল। আমি কেউ ভূত, তাই না? তোদের কারোর যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর। যাই বন্ধুদের কাছে। ইরাপু সিমিয়াপুদের ওখানে চলে যায়। দুই বান্ধবীদের দেখা হলে যা হয়, বান্দরের মতো লাফালাফি শুরু করেছে। বেশ অনেকদিন পর দেখা, বান্দরের মতো লাফালাফি তো করবেই, এটাই স্বাভাবিক। এখান থেকে অনার্স কমপ্লিট করে তবেই যাব। আর ওই শালা কুত্তার অবস্থা খারাপ করে ছাড়বো, একদিনও শান্তিতে থাকতে দেব না। ওই দেখ, প্রপোজ আসতে শুরু করেছে। নে বান্ধবী, এবার প্রেম কর। এবার তোর পিছনে উকিল, ডাক্তার, শিক্ষক, বিজনেসম্যানের ছেলে পিছনে পড়ে থাকবে। এমন ঢং করে আসার কি ছিল? এমনভাবেই আজকের পর থেকে ভার্সিটিতে আসবো। ওই শালা কুত্তার বাচ্চাকে জেলাস ফিল করবো না, ওই কুত্তার বাচ্চাকে লুচির মতো ভাজবো। বাপরে বাপ, এই মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে। সত্যি কি এটাই কারণ? না তোর ছোট ভাইয়ের টানে এখানে থাকবে? তুই তো আমার সাথে ভালোই আর কি করতে পারছিস। তোর যেটা ভালো মনে হচ্ছে ভাবতে থাক। হ্যাঁ, তোমার লজ্জার মাথা চোখে দেখে বুঝতেও পারছি না সোনা। আচ্ছা, সবশেষে কিনা একটা ছোট্ট ছেলের প্রেমে বললি? ও তো তোর হাঁটুর বয়সী। চুপ কর কুত্তি, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি। ক্লাস শেষ করে বাসায় যাওয়ার সময় ইরাপুকে দেখে বেশ অবাক হলাম, ওর পোশাক দেখে অবাক হলাম। ভাই, ওটা এরা আপু না? কত সুন্দর আর হট লাগছে, আমি তো ক্র্যাশ খেয়ে ফেললাম। মনে হচ্ছে আজকে ভার্সিটিতে এসেছে। মনে মনে বললাম, নিশ্চয়ই রিয়াদের জন্য এমনভাবে এসেছে। আমি নিশ্চিত এবার ওদের ভালোবাসা পূর্ণতা পাবে। রিয়াদ ভাইয়ার যেমন মেয়ে পছন্দ তেমনই হয়ে এসেছে। ওই গাড়ি তাহলে ইরাপুর। চল ভাই, এইসব আমাদের দেখাই হবে। দেখেই মনের খিদামিটা, তাছাড়া আমাদের আর কিছু করার নেই। ওই দেখ, তোর মামি ভাবি ডাকছে। আল্লাহ জানে কি বলবে। যাই শুনে আসি। তোরা তবে চলে যা। বন্ধুরা চলে গেল, আমি ওনার কাছে এলাম। বলো। আরে আপু যে, ওয়াও, অনেক সুন্দর, হেভি লাগছে। এইবার রিয়াদ ভাইয়া আপনার পিছনে পড়ে থাকবে। কেন, আমাকে পছন্দ হয়নি তোমার? অপছন্দের কি আছে আপু? বলেছি না যে আমাদের যোগ্যতার বাহিরে, তার থেকে দূরে দূরে থাকা উচিত। আপনি কত বড় লোক, তারপর সিনিয়র, আপনার পিছনে পড়লে লোকে হাসাহাসি করবে। তাই বুঝি? জি, বলুন কেমন আছেন? ভালো না। তুমি কেমন আছো বলো? আমার তো খারাপ থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ ভাবি, বলো কি বলবা? সময় থাকতে মানুষ হয়ে যাও। এই হারামি, আমি তোমার ভাবি হলাম কিভাবে? হলে মামি হব। এখনও হওনি, এখন মামি, ভাবি, চাচি, অনেক কিছুই। কিছু কি বলতে? আর মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড আসেনি। সকালে বলবুলো অসুস্থ, ডায়রিয়া হয়ে গেছে। গতকাল বললাম অত ভাজা পোড়া না খেতে, কিন্তু শুনলো না। না না, ঠিক হয়ে আছে। তাহলে তো ভাজা পোড়া নিয়ে দেখা করতে যেতে হয়। সিমি আপু মাথার উপরে একটা কিল দিল। ভাই বাসায় যাই, অনেক কাজ আছে। বাসায় যেতে হবে, গোসল করতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে। শয়তান। ভাই চলে আসি ওখান থেকে। আরও কয়েকদিন গেল, রাতে আবারও ইরাপু আমাদের সাথে লুডো খেলা শুরু করেছে ভার্সিটিতে। এইবার সত্যি মনে হচ্ছে ইরা কোনো বড় লোকের মেয়ে। প্রতিদিন আলাদা আলাদা পোশাক, কোনো নর্মাল পোশাক না, ব্র্যান্ডেড। আর গাড়ি নিয়ে প্রতিদিন এসেছে। যদি ভাড়াই হতো তবে এত লাখ টাকা খরচ হতো। আর এমন গাড়ি ভাড়া দিতে গেলে কত টাকা লাগতো বলো তো? তোকে ভালোবাসে, তোর পিছনে ঘুরঘুর করতো। যাকে প্রপোজ করে দে, লাইফ সেট হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে। আমার মনে হয় না তোকে ফিরিয়ে দিবে।
তুই প্রপোজ করলে ঠিক অ্যাকসেপ্ট করে নেবে। হয়তো প্রথমে পুরনো কথা ভেবে একটু রাগারাগি করবে, কিন্তু পরে ঠিক রাজি হয়ে যাবে। যা একটা গোলাপ ছিঁড়ে নিয়ে আয়। বলছিস? আমার তো ভয় হচ্ছে। প্রথম দিন যে তোরানি দিয়েছে, আর ছেলেগুলো কত খারাপ, কেমন পিছিয়ে পড়ে আছে। যা না হলে অন্য কেউ নিয়ে যাবে। একে একে রিয়াদ ভাইয়ের বাকি বন্ধুরা বলতে থাকে। রিয়াদ ভাই উৎসাহিত হয়ে একটা গোলাপ ফুল ছিঁড়ে ইরাপুদের ওখানে গিয়ে বলে, ইরা, তোমার সাথে কথা ছিল। মুরগি জল এসেছে, শুনে দেখ কি বলে। বলেন ভাইয়া, কি বলবেন? ভাইয়া বলছো কেন? তুমি আমার নাম ধরেই রাখো। হ্যাঁ বলো। রিয়াদ ভাই ইরাপুর সামনে হাঁটু গেড়ে বসে ফুল এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি ইরা, রিয়েলি রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি? মামা, কোথায় তুমি? আমাদের এখানে আসো তো। আল্লাহ জানেন কি বলবে। বন্ধুদের ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কেউ একজন ইরাপুর সামনে হাঁটু গেড়ে বসে আছে। আর ইরাপু ওই ছেলের দিকেই তাকিয়ে আছে। ওখানে নাটক চলছে, তাই হয়তো মামি আমাকে দেখতে ডেকেছে। দ্রুত হেঁটে ওদের ওখানে গিয়ে দেখি, ওমা, এটা তো রিয়াদ ভাইয়া। এমনভাবে কতক্ষণ বসে থাকবো? এবার তো অ্যাকসেপ্ট করো। ধৈর্যের ফল মিষ্টি হয়। এত তাড়াহুড়ো করো কেন সিনিয়র? দেখা যাক কি হয়, তাদের ভালোবাসা পূর্ণতা পায় কিনা। ইরাপু কী করছে সেটা দেখার জন্য উৎসুক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে। আশেপাশে অনেকজন জমা হয়েছে। রিয়াদ ভাইয়ের ক্লাসমেট এবং বন্ধুরাও আছে। আশেপাশে 10 থেকে 15 জন তো হবেই। এমনভাবে দাঁড়িয়ে থেকে সবার কৌতূহল বাড়াচ্ছে। রিয়াদ ভাইয়া উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে ইরাপুর দিকেই তাকিয়ে আছে। শুধু রিয়াদ ভাইয়া না, আমরা সবাই তাকিয়ে আছি। ইরা একবার হাত বাড়াচ্ছে আর আরেকবার কিছু ভেবে টেনে নিচ্ছে। অবশেষে ফুলটা নিল। ফুল নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তুমি রাখো। আরে মেরি জান, এমন না তাকিয়ে থেকে ফুলটা ধরো। ফুল নিতে হবে না, মুখ মিষ্টি করো। আমার কাছে এসে আমার ঠোঁটের উপর ঠোঁট রেখে কিসতেই আচমকা এমন হতে আমার পায়ের নিচ থেকে মাটি নাই হয়ে গেছে। এমন কিছু হবে স্বপ্নেও ভাবিনি। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। আশেপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ যেন বিশ্বাস করতে পারছে না। আমাকে ছেড়ে দিয়ে রিয়াদ ভাইয়ার সামনে গিয়ে 2 গালে 4টা থাপ্পড় মেরে বলে, শালা জানোয়ার, তুই আমার সাথে কি কি করেছিস ভুলে গেছিস? কত অপমান, কত অপদস্থ করেছিস ভুলে গেছিস? কোন লজ্জায় তুই আমাকে প্রপোজ করতে এসেছিস? ভাগ্নে, তুমি ঠিক আছো তো? মামি, আমি কোথায়? আমি কি ঘুমিয়ে আছি? আমি কি কোনো স্বপ্ন দেখছি? আমার মাথা কেমন চক্কর দিচ্ছে। না মামা, তুমি ঠিকই দেখেছো, কিন্তু এরা সবার সামনে কিস দেবে বুঝিনি। এখন ঘর থেকে বেরিয়ে বাস্তবে ভিড়ো। তোমার পছন্দ করে বা ভালো লাগে জানি, কিন্তু এত দূর পর্যন্ত চলে যাবে বুঝতে পারিনি। দেখি রিয়াদ ভাই থাপ্পড় খেয়ে নিচে পড়ে আছে। ইরাপু ওর কলার চেপে উঠিয়ে আবার থাপ্পড় দিতে যাবে, তখন একজন এসে ইরাপুর হাত ধরে নিল। যথেষ্ট হয়েছে। তুমি তোমার লিমিটের মধ্যে থাকলে সেটা তোমার জন্য ভালো থাকবে। ইরাপু বাম হাত দিয়ে ওই মেয়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। খুব দরদ হচ্ছে তাই না? দাঁড়া, তোদের সব কয়টাকে এবার লাঠি দিয়ে পিটাবো। তখন তো সবাই আমার অবস্থান নিয়ে খুব হাসি তামাশা করেছিস। ইরাপু কোথাও যেতে লাগলো। সবাই ওর যাওয়ার দিকেই তাকিয়ে আছে। তার গাড়ির কাছে গিয়ে একটা হকি স্টিক বের করলো। স্টিক নিয়ে আসতেই রিয়াদ ভাইয়া দৌড় দিয়েছে। জানে এখানে আর 1 মিনিট দাঁড়ালে ওর অবস্থা খারাপ হবে। ইরাপুও ওই মেয়ের দিকে এগিয়ে যেতে লাগলো, আর ওই মেয়ে ভয়ে পিছিয়ে যেতে শুরু করেছে। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। আমাকে আর একটা মারলে তোমার জন্য সেটা মোটেও ভালো হবে না। কে কি করবি শুনি? আমাকে শাস্তি দেওয়ার মতো কেউ নেই। আর কেউ যদি আমাকে শাস্তি দিতে আসে, তবে সে যেন বাসা থেকে শেষ বিদায় নিয়ে আসে। শালি, তোরা আমাকে নিয়ে অনেক উপহাস করেছিস। সিমি আপু ইরাপুর সামনে দাঁড়িয়ে বলল, থাক বান্ধবী, এই আপুকে কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এই কুত্তার সুখ শান্তি বরবাদ করে রেখে দেয়। তোরে আমি কোনো বাধা দিব না, কিন্তু ওই মেয়েকে ছেড়ে দে। এটাও কম কিছু বলিনি। কুত্তা কামড় দিলে তুইও কি কুত্তাকে কামড় দিবি? তোর সাথে এগুলো মোটেও যায় না। লাঠি রেখে আয়, ছোট। ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। এত সাধারণ মেয়ে নয়লা। বন্ধু, তোর কপালে প্রচুর দুঃখ আছে, সেটা বুঝতে পারছি। এই ইয়ারটা তোর ভালোভাবে যাবে না, বোঝা হয়ে গেছে। আমিও যাই। হয়তো ইরাপু ওই ছেলেকে জেলাস ফিল করাতে এমন করেছে, না হলে কোন দুঃখে আমার মতো ছেলেকে পছন্দ করবে। আমিও চলে আসি বন্ধুদের কাছে। এসে ওদের মধ্যখানে বসলাম।
ওখানে গিয়ে তো নাটক দেখছিলাম। কেন, কি হয়েছিল? আরে আর বলিস না, রিয়াদ ভাইয়া ইরাপুকে প্রপোজ করেছিল, দিয়ে ইরাপু রেগে গুনে গুনে 4টা থাপ্পড় রিয়াদ ভাইয়ের গালে বসিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একটা মোটা লাঠি নিয়ে সেই দৌড়ানি দিয়েছে। ওখানে সবাই তো বেশ মজা নিল। এর আগে রিয়াদ ভাই কারো কাছে এত অপমানিত হয়েছে কিনা সন্দেহ। আগে বলিসনি কেন? ধুর, মিস হয়ে গেল। রিয়াদ ভাইয়ের রেপুটেশনের নানির খালি ঘর করে ছেড়ে দিল, কিন্তু রিয়াদ ভাইকে যেই বেটিগুলো পছন্দ করতো তারা রেগে এখন। আকাশ কোথায় রে? সে তো কবেই চলে গেছে। তুই লিপ কিস দিবি আমি ভাবতেও পারিনি। সবার সামনে কিস দিতে লজ্জা করলো না?